বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, করোনার এই মহা সংকটকালে আশা করি তোমরা ঘরে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। উত্তর বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমি মোস্তাফা মাহফুজা বেগম, বিভাগীয় প্রধান, পরিসংখ্যান বিভাগ, উত্তর বাংলা কলেজ, কাকিনা, কালীগঞ্জ, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অনার্স প্রথম বর্ষে মৌলিক পরিসংখ্যান বিষয়ের সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ের উপরে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এসো আমরা আগে দেখে নেই আজকে আমাদের আলোচ্য বিষয় কি কি। প্রথমে আছে কেন্দ্রীয় প্রবণতা কি, 2 নম্বরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি, 3 নম্বরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের প্রকারভেদ, এরপরে আছে গাণিতিক গড় কি, গড় বর্ণনা হবে। 5 নম্বরে প্রমাণ করো যে গাণিতিক গড় মূলবিন্দু ও মাপনের উপর নির্ভরশীল। আমরা কোনো অনুসন্ধান ক্ষেত্র হতে যখন তথ্য সংগ্রহ করি, পরবর্তী সংগৃহীত তথ্যসমূহকে যখন মানের ক্রমানুসারে সাজাই, তখন আমরা দেখি যে লক্ষ্য করি যে এই একটা নির্দিষ্ট কেন্দ্রীয় মানের চারপাশে অধিকাংশ তথ্যসমূহ পুঞ্জীভূত আকারে থাকে এবং এই নির্দিষ্ট কেন্দ্রীয় মানটি ওই তথ্য সারিকে প্রতিনিধিত্ব করে। এই কেন্দ্রীয় মানটিকে বা ওই নির্দিষ্ট মানটিকে আমরা বলি মধ্যক মান বা কেন্দ্রীয় মান। সুতরাং আমরা বলতে পারি যে কোনো তথ্য সারিকে যখন কোনো মধ্যক মান দ্বারা উপস্থাপন করার প্রবণতা বা ছোপ, সেটাই হলো কেন্দ্রীয় প্রবণতা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু দেখো কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞাটা একটু দেখে নাও। নিবেশনের মানসমূহের কেন্দ্রীয় মানের দিকে ঘনীভূত হওয়ার ঝোঁক বা প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, কোনো ছাত্রকে যদি আমরা জিজ্ঞেস করি তোমার মাসিক ব্যয় কত, সে হয়তো বলবে 1500 টাকা। বাস্তবিক অর্থে প্রতি মাসে তার 1500 টাকা বা সমপরিমাণ টাকা খরচ নাও হতে পারে, হয়তো 1450, আবার কখনো 1550, 1600 এরকম হতে পারে, কিন্তু সে তার ব্যয়সমূহকে মাঝামাঝি একটা পরিমাণ 1500 দিয়ে উপস্থাপন করে। এরূপ উপস্থাপন করার পদ্ধতিটাকে বা প্রবণতাটাকেই আমরা বলতেছি সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। সেক্ষেত্রে এখন আমরা দেখি যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি। যে পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে আমরা কোনো নিবেশনের প্রতি অন্যান্য মানসমূহের যে ঝোঁক বা প্রবণতা সেটা উপস্থাপন করি, তাকেই বলি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। একটু দেখো ভাষার সংজ্ঞাটা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে কোনো নিবেশনকে তার কেন্দ্রীয় মান বা মধ্যক মান দ্বারা উপস্থাপন করা হয়, তাকে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলে। এখন দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয় প্রকার। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 5 প্রকার। প্রথমে হচ্ছে গাণিতিক গড়। তোমরা একটু ছকে দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 5 প্রকার। গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন, জ্যামিতিক গড়, জিওমেট্রিক মিন, তরঙ্গ গড়, এটাকে বলা হচ্ছে হারমোনিক মিন, মধ্যমা, মিডিয়ান, প্রচুরক, মোট। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গাণিতিক গড় বিষয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেই গাণিতিক গড়ের সংজ্ঞা কি। গাণিতিক গড় আমাদের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি। পরিসংখ্যানিক ভাষায় একে গড় বলা যায়। এখন আমরা এই গাণিতিক গড়ের সংজ্ঞাটা কি হবে তোমাদের। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গাণিতিক গড়ের সংজ্ঞা জেনে নিই। গাণিতিক গড় পরিসংখ্যানের কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি। পরিসংখ্যানিক ভাষায় একে গড় বলা হয়। এখন আমরা গাণিতিক গড় বলতে কি বুঝি? কোনো তথ্য সারিতে যতগুলো সংখ্যা থাকে তাদের যোগফল বা সমষ্টিকে তাদের মোট পদ সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে। একে ইংরেজিতে অ্যারিথমেটিক মিন বলা হয়, বাংলা একে
যোজিত গড় বা পাটিগণিত গড়ও বলা হয়। তবে চলকের ভিত্তিতে একে এক্স বার, ওয়াই বার, জেড বার ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বোর্ডের সংজ্ঞাটা দেখে নাও। গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন কোন তথ্য সারিতে যতগুলো সংখ্যা থাকে তাদের যোগফলকে মোট পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বা অ্যারিথমেটিক মিন বলে। একে সর্বদা am দ্বারা প্রকাশ করা হয়, কারণ অ্যারিথমেটিক মিন a, মিনের m। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এর গাণিতিক রূপ দেখে নিই। যদি কোনো চলক আমরা মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান যথাক্রমে x1, x2 এভাবে ডট 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 xn হয়, তাহলে তার গাণিতিক গড় হবে, যেহেতু x চলক, x বার সমান যোগফল xi, i এর মান 1 থেকে n পর্যন্ত বাই n। এটা হলো আমাদের যখন তথ্য সারিটা অশ্রেণীকৃত বা আনরুট ডাটা হবে তখন। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যদি এমন হয় যে তামিম ইকবালের যে কোনো 5টি বিষয়ে তামিম ইকবালের 5টি ইনিংসের রান এরকম, ধরো 28, 42, 56, 72, 94 হয়, তাহলে তার রানের গড়টা কিরকম হবে? উপরের সূত্রানুসারে আমরা দেখতে পাই, তাহলে তার গড় রানের গড় সমান, আমরা এটাকে যদি ধরি x1, x2, x3, x4, x5, তাহলে আমাদের এই পাঁচটা যোগ করতে হবে, অর্থাৎ 28 প্লাস 42 প্লাস 56 প্লাস 94 বাই পাঁচটা সংখ্যার জন্য 5। এখানে দেখো যোগ করলে 290 বা 5, তাহলে রানের গড়টা কত হচ্ছে? 5 5 25, 50 অর্থাৎ 58। তাহলে পাঁচটি বিষয়ে তার রানের গড় হচ্ছে 58। এখন এটা গেল আমাদের অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে। এখন যদি আমাদের শ্রেণীকৃত তথ্য হয়ে থাকে সেক্ষেত্রে গাণিতিক গড় বা গাণিতিক গড়ের সূত্রটা কেমন হবে? আমরা জানি অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে গণসংখ্যা থাকে, তাহলে আমরা মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান যথাক্রমে যদি x1, x2 ডট ডট xn হয়, তাহলে তার সাথে কি থাকবে? আমাদের গণসংখ্যা xn হয় এবং তাদের গণসংখ্যা যথাক্রমে আমরা জানি গণসংখ্যাকে দিয়ে প্রকাশ করা হয় f1, f2 ডট 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 fn হয়, তাহলে গাণিতিক গড় হবে x বার ইকুয়াল, এখানে সামেশন অফ fi আসবে, fi xi বাই ক্যাপিটাল N, এখানে সামেশন অফ fi সমান হচ্ছে ক্যাপিটাল N। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝেছো যে এটা হচ্ছে শ্রেণীকৃত তথ্য সারির ক্ষেত্রে গাণিতিক গড়। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা গাণিতিক গড়ের গাণিতিক গড়ের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা ধর্ম সম্পর্কে আলোচনা করব।
তাহলে এসো আমরা দেখে নেই গাণিতিক গড়ের কিছু গুরুত্বপূর্ণ ধর্ম বা বৈশিষ্ট্য। গাণিতিক গড়ের বৈশিষ্ট্য সমূহ নিম্নরূপ। 1 নম্বরে গাণিতিক গড় মূলবিন্দু ও মাপনীর উপর নির্ভরশীল। 2 নম্বর কোন তথ্য সারি তথ্যের সমষ্টি ওই তথ্য সারির সংখ্যা ও গাণিতিক গড়ের গুণফলের সমান, অর্থাৎ সামেশন x সমান nx বার। 3 নম্বরে কোন তথ্য সারির বিভিন্ন মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের যোগফল 0, অর্থাৎ আমরা যদি সামেশন xi মাইনাস x বার ইকুয়াল 0, এটা অলওয়েজ 0 হয়। 4 নম্বরে কোন তথ্য সারির বিভিন্ন মান হতে উহার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গ সমষ্টি ক্ষুদ্রতম, অর্থাৎ এ এমন একটা মান যেটা x বারের সমান হবে না, সেটা যদি আমরা নেই, অর্থাৎ সামেশন xi মাইনাস a হোল স্কয়ার এটা বৃহত্তম কার থেকে সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার। 5 নম্বরে দুটি চলকের যোগফল বা বিয়োগফল উহাদের নিজ নিজ গাণিতিক গড়ের যোগফল বা বিয়োগফলের সমান। 6 নম্বরে k সংখ্যক তথ্য সংখ্যা যথাক্রমে n1 n2 nk হয় এবং উহাদের গাণিতিক গড় যথাক্রমে x1 বার x2 বার xk xk বার হলে তাদের গাণিতিক গড় x বার c, অর্থাৎ এখানে যুক্ত গাণিতিক গড় বলা হচ্ছে। তাহলে x বার c সমান n1 x1 বার প্লাস n2 x2 বার প্লাস nk xk বার, আর নিচে আমাদের হচ্ছে n1 প্লাস n2 প্লাস nk। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা গাণিতিক গড়ের গুরুত্বপূর্ণ ধর্ম বা বৈশিষ্ট্যগুলো জানলাম। এখন আমরা সেই ধর্ম বা বৈশিষ্ট্য থেকে একটা ধর্ম প্রমাণ করব। আমরা প্রমাণ করব গাণিতিক গড় মূলবিন্দু ও মাপনীর উপর নির্ভরশীল। প্রমাণ: মনে করি কোন চলক x এর n সংখ্যক মান x1 x2 xn হলে তাদের গাণিতিক গড় x বার সমান সামেশন xi বাই n, এটা তোমরা জানো। এখন আমরা যখন মূলবিন্দু বা মাপনীর প্রভাব পরীক্ষা করব তখন আমাদের একটা নতুন চলক ধরতে হয়, এটা সবসময় ধরতে হবে। আমরা ধরি নতুন চলক ui সমান হবে xi মাইনাস a বাই c। তোমরা বুঝতে পারছো xi হচ্ছে আমাদের প্রকৃত চলক, a হচ্ছে a সমান মূলবিন্দু। আমরা মূলবিন্দুকে সবসময় a দ্বারা প্রকাশ করি এবং c কে মাপনী দ্বারা প্রকাশ করি। এখন আমরা এটাকে ক্রস গুণ করব, তাহলে কি হয় xi মাইনাস a সমান ci, বা এখন আমরা একটু সাইড চেঞ্জ করে নেই, তাহলে xi সমান a প্লাস ciui। এখন আমরা উভয় পাশে সামেশন দিয়ে গুণ করি। সামেশন xi সমান a প্লাস ciui। এখন আমরা বা xi সমান এই সামেশন দিয়ে দুটোকে গুণ করে দেই, তাহলে এরকম হয় সামেশন a প্লাস সামেশন। আমরা জানি যে ধ্রুবকের সাথে ধ্রুবক এবং চলক যদি একসাথে থাকে তাহলে সামেশনটা চলকের কাছে চলে যায়, তাহলে আমাদের ধ্রুবকটা বাইরে আসলো c সামেশন ui। এখন আমরা পরবর্তীতে লিখি সামেশন xi সমান, এই যে দেখো সামেশনটা ধ্রুবকের সাথে থাকবে না, আমরা কি মান নিয়েছি x এর n সংখ্যক মান নিয়েছি, এর জন্য এই সামেশনটাকে আমরা উঠাই দিব, দিয়ে লিখব n a প্লাস যা ছিল তাই সামেশন ui। এখন আমরা উভয় দিকে n দ্বারা ভাগ করব, তাহলে কি দাঁড়ায় সামেশন xi এর মান নিচে n ইকুয়াল n a বাই n প্লাস c
সি সামেশন ইউআই মান থেকে n বাই n। এখন দেখো আমরা এটা কিসের সূত্র পেলাম? x বার। তাহলে আমরা লিখে নিই x বার ইকুয়াল n n ভেনিসে থাকলো a প্লাস এখানে আমাদের c টা থাকলো আর এইটা দেখো u চলকের গড়, তাহলে আমরা লিখতে পারি u বার। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের x চলকের গড় এবং y চলকের গড় দুটোই a এবং c দ্বারা সম্পর্কিত, অর্থাৎ মূলবিন্দু এবং মাপনী দ্বারা সম্পর্কিত। অর্থাৎ আমরা দেখতে পাই যে আমরা যদি গড় নির্ণয় করতে চাই তাহলে আমাদের মূলবিন্দু এবং মাপনী নির্ণয় না করলে আমরা গাণিতিক গড়টা নির্ণয় করতে পারবো না। এজন্যই বলা হয় যে মূলবিন্দু এবং মাপনীর উপর সর্বদাই গাণিতিক গড় নির্ভর করে থাকে। অতএব আমরা বলতে পারি যে কি বলতে পারি? গাণিতিক গড় মূলবিন্দু ও মাপনীর উপর নির্ভরশীল। তাহলে আমাদের এই ধর্মটা প্রমাণ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি কি বিষয় শিখলাম আবার আমরা জেনে নিই। প্রথমে শিখেছি গাণিতিক গড়, প্রথমে আমরা শিখেছি কেন্দ্রীয় প্রবণতা কি, এরপরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি, তারপরে কি শিখেছি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, পরে আমরা গাণিতিক গড় সম্পর্কে জেনেছি, এরপরে শিখেছি গাণিতিক গড় তার বৈশিষ্ট্য সমূহ, এবং সর্বশেষে আমরা প্রমাণ করলাম যে গাণিতিক গড় মূলবিন্দু ও মাপনীর উপর নির্ভরশীল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এগুলো অনুশীলন করবে, আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।